সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম মুক্তবাকের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো দেখে আসবো। 25 মাস পর কারাগারের বাইরে খালেদা জিয়া, বাড়ি ফেরার পথে পথে নেতাকর্মী, উৎসুক জনতার ভিড়, পুলিশের লাঠিচার্জ। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাবের শঙ্কা। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 5, সীমিত সামাজিক সংক্রমণের শঙ্কা। বিশ্বে প্রাণহানি 19,500, স্পেনে একদিনে নিহত 750। করোনা আক্রান্তের সহায়তায় এগিয়ে এলেন 27 জাতীয় ক্রিকেটার, দিবেন বেতনের অর্ধেক, প্রায় 25 লাখ টাকা। যেভাবে পারুক 5 টাকা, 10 টাকা, 100 টাকা যদি আমরা সবাইকে যে হেল্প করা শুরু করি, তো ইভেন্চুয়ালি এই জিনিসটার জন্য আমাদের সহজ হবে এখান থেকে বের আসা। স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক দেখছেন। 25 মাস সাজা ভোগের পর মুক্তি পেয়েছেন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন। এটা সংবাদের শিরোনামে ছিল। সেই সাথে করোনা পরিস্থিতি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে উদ্বিগ্ন এবং কীভাবে কাটিয়ে ওঠা যায় সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। গণমাধ্যমে আপনারা সংবাদে চোখ রাখছেন, দেখছেন নিশ্চয়ই। আমরা আজকে এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা সাজিয়েছি। আগামী 1 ঘন্টা আমরা চেষ্টা করব এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে এবং সমাধানের পথও বাতলে নেওয়ার বা বাতলে দেওয়ার চেষ্টা করব। আমরা পরিচয় পর্ব সেরে নিতে চাই। আজকে এই বিষয়ে কথা বলার জন্য 3 জন সম্মানিত অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব শাবান মাহমুদ, মহাসচিব বিএফইউজে, রয়েছেন জনাব এম আবদুল্লাহ, বিএফইউজের আরেক অংশের মহাসচিব, এবং সেই সাথে রয়েছেন ডক্টর জাহেদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য, নাগরিক ঐক্য। 3 জনকে স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, আলোচনায় যেতে চাই, তবে তার আগে বেগম জিয়ার 25 মাস পর যে সাজা ভোগের পর যে স্থগিত করেছে এই সিদ্ধান্ত, এবং বলা হচ্ছে যে মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য তিনি মুক্তি পেলেন। আমরা রিপোর্টটা একটু দেখে আসি, আলোচনায় যাচ্ছি তারপর। নির্বাহী আদেশের দাপ্তরিক কাজ শেষে ঘোষণার প্রায় 24 ঘন্টা পর যখন দলীয় চেয়ারপারসনের মুক্তির ক্ষণ এগিয়ে আসছিল, তখন করোনার ঝুঁকি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বাড়ছিল নেতাকর্মীদের ভিড়। আর সেই জটলা সামলাতে দলীয় চেয়ারপারসনের নিরাপদ প্রস্থানের জন্য খোদ মহাসচিবকে ভিড় ঠেলতে হয়েছে বারবার। এর মাঝেই হুইল চেয়ারে বসে 25 মাস 16 দিন কারাভোগের পর শর্ত সাপেক্ষে মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের আসতে বারণ থাকলেও শেষ পর্যন্ত করোনা ঝুঁকি নিয়ে দলীয় চেয়ারপারসনের সাথে গুলশানের পথে। কখনো কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আমরা সকলকে অনুরোধ করেছিলাম, তারপরেও যারা চলে এসেছে তারা আবেগের বশবর্তী হয়ে চলে এসেছে। আগত নেতাকর্মীদের কেউ কেউ রাজনীতিতে নবাগত, তারা এসেছেন দোয়া নিতে। উনি জেলে যাওয়ার পরে আমি সক্রিয় রাজনীতিতে এসেছি। এটি যেমন একটি আমার জন্য বড় ব্যাপার, কারণ আমি আসলেও চিন্তা করতাম যে আদৌ ওনার সরাসরি নেতৃত্ব গ্রহণ করার সৌভাগ্য আমার হবে কিনা। দলীয় চেয়ারপারসন বাসায় ফেরার পর গুলশানে তার কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে মহাসচিব জানান, আপাতত কোয়ারেন্টিনেই থাকছেন বেগম জিয়া। কিছুদিন অন্তত ম্যাডামকে যেন কোয়ারেন্টাইনে রাখা হয়, অর্থাৎ অন্য কেউ যেন তার সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ না করে, সেগুলো আমরা আলোচনা করেছি। এখন এই সময় আমরা তার সঙ্গে কোনো রাজনীতির আলোচনা করিনি। আমাদের যারা জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ভোগ করছিলেন বেগম খালেদা জিয়া। তার সাময়িক মুক্তির বিষয়টি গতকাল হঠাৎই জানিয়েছিলেন আইনমন্ত্রী। আমরা আলোচনায় যেতে চাই এই বিষয়টি নিয়ে। জনাব এম আবদুল্লাহ, আপনার কাছে আসি। প্রথমত 25 মাস সাজা ভোগ করার পরে মুক্তি পেলেন বেগম জিয়া, একটু জানাবেন কি যে এটার প্রক্রিয়া নিয়ে অনেক মতামত দেখছি, বা এই যে শর্ত সাপেক্ষে বলা হচ্ছে, শর্তের মধ্যে থেকে কি করতে পারবেন না, কি করতে পারবেন না, সেটাও দেখছিলাম যে রাজনৈতিক মহলে আজকে আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যমে দেখছিলাম। একটু প্রতিক্রিয়া জেনে আসবো আপনার কাছ থেকে এই ব্যাপারে। ধন্যবাদ। বেগম খালেদা জিয়া এদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সাবেক প্রেসিডেন্টের
সহধর্মিণী, তিনি সাবেক সেনা প্রধানের সহধর্মিণী। তাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি একটি সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছিল। তারপর থেকেই তার মুক্তির যে প্রক্রিয়াটা রাজনৈতিকভাবে নানানভাবে এটি আলোচিত, আইনিভাবেও এটি আইনাঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল। আপনারা দেখেছেন যে আইনাঙ্গনের প্রত্যেকটি স্তর থেকে তার মুক্তির জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, দলের আইনজীবীদের পক্ষ থেকে, কিন্তু সেই জায়গাটাতে সফলতা আসেনি। কেন আসেনি এটা নিয়ে দলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে যে আইনাঙ্গনকে সত্যিকারভাবে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়নি বলে তার মুক্তি হয়নি। এই জায়গাটাতে যখন নেতাকর্মীদের মধ্যে চরম হতাশার একটা জায়গায় চলে গেছে, তখনই আকস্মিকভাবে আপনি যেমনটি বলছিলেন যে আকস্মিকভাবে তার মুক্তির ঘোষণাটি এসছে। সেখানে বলা হয়েছে যে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। যেই সিআরপিসির যেই ধারাটার কথা বলা হয়েছে তাকে মুক্তির ক্ষেত্রে, সেটা 401-এর 1 উপধারা অনুসরণ করা হয়েছে। সেখানে সেই ধারাটাতে যেটা বলা হয়েছে যে সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে তাকে মুক্তি দিতে পারেন এবং তার সাজা স্থগিত করতে পারেন আংশিক অথবা পুরোপুরি। এই কথাটি কিন্তু সেই জায়গাতে আছে, সেই সাজাটা আংশিক এবং পুরোপুরি স্থগিত করার ক্ষমতা রাখেন। তো সেটাই সেই ধারা অনুসরণেই বলা হয়েছে যে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সেখানে দুটি শর্ত যুক্ত করা হয়েছে। সেই ধারাতে বলা আছে যে যাকে মুক্তি দেওয়া হবে তিনি যে শর্ত মানবেন সেরকম শর্তে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। এই শর্ত দুটির মধ্যে যেটা বলা হয়েছে যে তাকে বিদেশে যেতে পারবেন না তিনি, এবং তাকে বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। বেগম খালেদা জিয়ার বয়স এখন 74 রানিং, 73 ক্রস করে 74 রানিং। তিনি একজন নারী, তিনি সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী বা সেনাপ্রধানের স্ত্রী, এই সব কিছু যদি বাদও দেওয়া হয়, তার জামিনের জন্য শুধু এটুকুই যথেষ্ট ছিল যে তিনি একজন নারী এবং বয়স 74 বছর। তো গোটা জাতিকে হতাশ করে আদালতগুলো যেভাবে তার জামিনটা প্রত্যাখ্যান করেছে বিভিন্ন পর্যায়ে, সেটা বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, বিবেকবান মানুষ কেউই কিন্তু ভালোভাবে নেয়নি। তারা শেষ পর্যায়ে এসে তার আইনজীবীরা বলছেন তার মুক্তির একটি মাত্র পথ বাকি থাকে, সেটা হচ্ছে যে হয় দুটি পথ থাকতে পারে, একটি হচ্ছে প্যারোল আর একটি হচ্ছে তার এভাবে সরকারি নির্বাহী আদেশে। শেষ পর্যন্ত আমরা নির্বাহী আদেশটি পেলাম, কিন্তু সেটা একটা করোনা ভাইরাসের মতো বিশ্বব্যাপী একটি ভয়াবহ একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এটি এসছে, এবং সেই জায়গাতে বলা হচ্ছে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। যেভাবেই দেওয়া হোক না কেন, আমি সরকারকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি মানে দেরিতে হলেও একটি সুবিবেচনা প্রসূত একটি সিদ্ধান্ত সরকার নিয়েছে। সাথে সাথে এও বলতে চাই যে এখানে মানবিক যে কথাটি বলা হচ্ছে, এটা যদি আমরা ধরে নিই যে মানবিক কারণেই সরকার মুক্তি দিয়েছে, এই জায়গাতে প্রশ্ন থাকে যে মানবিক বিষয়টি বিবেচনা করতে এত সময় লেগেছে। তার অসুস্থতা কিন্তু নতুন না, বয়সের বিষয়টাও কিন্তু নতুন বিষয় নয়। করোনার সময়ে এটাকে সরকার নিয়েছে। আমি বলতে চাই এখানে শুধুই মানবিক বিষয় না, আমার বিবেচনায় এখানে রাজনৈতিক বিষয়ও রয়েছে। সরকার যেটা বলা হচ্ছে আজকেও, মানে আমরা গতদিন যদি বলি, গতদিনের একটি শীর্ষ পত্রিকায় আওয়ামী লীগ নেতাদেরকে উদ্ধৃত করে বলা হয়েছে যে সরকার অনেক আগ থেকেই নীতিগতভাবে সিদ্ধান্তে পৌঁছেছিল যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত, কিন্তু সেটার জন্য একটি মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল। সেই সময়টা হয়তো এখন এসছে। এটাকে রাজনৈতিকভাবে তাদের দাবি অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদেরকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে তাদের দাবি অনুযায়ী এতে সরকার অনেক গেইন করবে, রাজনৈতিকভাবে সরকার গেইন করেছে বা করবে মুক্তির মধ্য দিয়ে। তো সরকার কতটা গেইন করবে বা করছে সেটা অন্য বিতর্ক। আমি যেটা বলতে চাই, এই মুক্তির আদেশের মধ্য দিয়ে দুটো বিষয় স্পষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে একদিকে যে সরকারের ইচ্ছেই তিনি জেলে গেছেন, এতদিন ছিলেন এবং সরকারের ইচ্ছেই তিনি মুক্তি পেয়েছেন, এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এর আগে যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নেতা মন্ত্রীরা যে বলে আসছিলেন যে এটা আমাদের কোনো বিষয় না, এটা আদালতের বিষয়, আইনের বিষয়, তিনি দুর্নীতি করেছেন, তিনি সাজা কাটছেন, এটা আমাদের বিষয় না। আমরা এই আলোচনা আসতে চাই। আমি যদি আরেকটু আসবো আপনার কাছে, আসবো আরেকটা পয়েন্ট আমি এখানে বলে নিচ্ছি। আমি প্রতিক্রিয়াটা একটু নিয়ে আসি সবার কাছ থেকে একবার। যেন শাবান মাহমুদ, যেহেতু বলাই হচ্ছে যে করোনার মতো পরিস্থিতিতে এরকম হলো, বেগম জিয়ার মুক্তির বিষয়টা অনেকদিন ধরে আলোচনা চলে আসছিল, তবে এই আজকের এই ঘটনার পরে রাজনৈতিক মহলে কিন্তু বেশ আলোচনা জন্ম দিয়েছে। বলা হচ্ছে কিছু মহল থেকে যে সরকার এখানে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, কেউ বলছে
সুযোগের সদ্ব্যবহার করেছে সরকার, কাকে এগিয়ে রাখবেন এবং এই বিষয়ে প্রতিক্রিয়া নেব আপনার কাছে। সিআরপিসির 401-এর উপধারায় যেভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে বা তার যে সাজা 6 মাস স্থগিত আদেশ দিয়ে তাকে মুক্ত করা হলো, সেখানে সুস্পষ্টভাবেই উল্লেখ আছে যে এই মানবিক বিবেচনাটি কখন করতে হবে সেই বিচারভার পুরোটাই সরকারের নির্বাহী বিভাগের হাতে। আবদুল্লাহ সাহেব যেটি বললেন যে এর আগে সরকারের নীতি নির্ধারকরা, দলীয় নেতারা, মন্ত্রীরা তারা বলেছেন যে এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তাহলে কিভাবে সরকারের নির্বাহী বিভাগ গতকাল তাকে মুক্ত করলো? এটি একটি রাজনীতি বা রাজনৈতিক সুযোগ নিয়েছে সরকার। এই জায়গায় আমি পুরোপুরি দ্বিমত পোষণ করতে চাই, কারণ বিচারকী আদালতের জায়গায় সরকারের নীতি নির্ধারকরা যে বিষয়টি বলেছেন সেই জায়গায় কিন্তু কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। বিচার বিভাগ কিন্তু তাকে মুক্ত করেননি। বিচার বিভাগে কিন্তু এখন পর্যন্ত তিনি সাজাপ্রাপ্ত আসামি। এটি বিএনপিরও কোনো বিষয় না, সম্পূর্ণভাবে তাকে মুক্ত করা হয়েছে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একটি আবেদনের প্রেক্ষিতে। বেগম খালেদা জিয়ার বোন আবেদন করেছেন, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোপুরি এখতিয়ার। এই মুহূর্তে যখন সরকার নির্বাহী বিভাগ কোনো সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করবেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, সেটি করা হয়েছে যথাযথ প্রক্রিয়ায়। কিন্তু আইন মন্ত্রণালয়ের সুপারিশ প্রয়োজন হয়। আইন মন্ত্রণালয়ের সুপারিশটা যখন ইতিবাচক হয়েছে তারপরে সরকারের নির্বাহী বিভাগ বিবেচনা করে। এখন যে মানবিক কারণে তাকে মুক্ত দেওয়া হলো, শুরুতে তিনি যখন কারাগারে বন্দী ছিলেন তখনকার প্রেক্ষাপটে এই মানবিক বিষয়টি কেন আসেনি বিবেচনায়, সেটি নিয়ে প্রশ্ন তো বিএনপির। তারা যদি গতানুগতিকভাবে গত 100 বছরের ইতিহাসও পর্যালোচনা করে এই ধরনের সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে যাদেরকে সরকার নির্বাহী বিভাগ মানবিক বিবেচনায় মুক্ত করে অথবা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মুক্ত করেন, সেই জায়গায় পরিস্থিতিটাকে গুরুত্ব দেওয়া হয়। কোনো আসামির ক্ষেত্রেই যাদেরকে মুক্ত করা হয় প্রথম দফায়, দ্বিতীয় দফায়, তৃতীয় দফায় আদালত বারবার তার এই বিচারকী প্রক্রিয়া পিছিয়ে দেন। তারপরে যখন তাদের বিবেচনায় আসে, সুচিন্তিতভাবে তারা যখন ভাবেন যে এই মুহূর্তটি তার মুক্ত দেওয়ার জন্য যথেষ্ট যৌক্তিক সময়, একটা যৌক্তিক বিষয় থাকে। 401-এর 1 ধারায় কিন্তু এটি উল্লেখ আছে যে আবেদন করবেন আসামির পক্ষ থেকে, কিন্তু মুক্ত দেওয়ার ক্ষেত্রে যৌক্তিক প্রেক্ষাপট তৈরি করতে হবে। এখন তিনি 75 ঊর্ধ্ব একজন নারী, যেটি আবদুল্লাহ ভাই বলেছেন, আমরা স্বীকার করি। তো এই প্রেক্ষাপটে তিনি অ্যাজমার পেশেন্ট, তার নানাবিধ সমস্যা আছে, শারীরিক দুর্বলতা আছে এবং চলমান যে সংক্রামক ব্যাধি, বিশ্বব্যাপী যে যুদ্ধ, অদৃশ্য যে একটা জীবাণু শক্তি মানুষকে জীবন প্রাণহানি ঘটাচ্ছে, সেই বিবেচনায় বেগম খালেদা জিয়া কিন্তু আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা সরকার প্রধান বা নির্বাহী বিভাগ মনে করে। সেই ক্ষেত্রে মানবিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের নির্বাহী বিভাগ তাকে মুক্ত করেছে। এখন এ নিয়ে নানাবিধ বিশ্লেষণ হতে পারে। যদি উল্টো বিশ্লেষণ হয়, যদি কেউ মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী যে মানবিক বিবেচনায় যে নেত্রীকে এই মুহূর্তে মুক্ত করলেন, তার যিনি স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা ক্ষমতার বেনিফিশিয়ারি তার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। তখন আওয়ামী লীগকে কোণঠাসা করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সরকার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিলেন জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকার, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। এবং এরপরে কি দেখা গেল, যখন 2001 থেকে 2006 এই বেগম খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন, তার সরকারের আমলে কিন্তু 2004 সালে 21শে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে গ্রেনেড হামলার ভেতর দিয়ে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সরাসরি নেতৃত্ব দিয়েছেন কিনা সে বিষয়টি নয়, কিন্তু তিনি তখন সরকার প্রধান এবং তখন একটি গোয়েন্দা সংস্থার প্রধান অভিযুক্ত হয়ে তিনি কিন্তু এই মামলার আসামি হয়ে অভিযুক্ত এখন কারাগারে অভ্যন্তরীণ আছেন। এরকম পদে পদে বর্তমান নেত্রীর জন্যে অত্যন্ত ভয়াবহ, এমনকি তার জীবন নাশের জন্য হুমকি স্বরূপ যে দলটি নেতৃত্ব দিয়েছে এবং যখন তারা ক্ষমতায় ছিল সেই দলের প্রধানকে তিনি মানবিক কারণে মুক্ত করলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে তিনি প্রতিহিংসার রাজনীতি ভুলে এরকম একটি কঠিন মুহূর্তে
তিনি বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন, তাকে আমি কেন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকারকে সাধুবাদ জানিয়েছে। সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য। এখানে রাজনীতি করেছেন বললে সরকারের প্রতি আমি মনে করি যে এই মুহূর্তে যে তাদের প্রতি এক ধরনের অবিচার হবে। অনেক ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, কি মনে করছেন এই যে মুক্তি এবং শর্ত সাপেক্ষে 6 মাসের মুক্তি, রাজনৈতিক অঙ্গনে কি রসদ যুক্ত হলো এরকম অবস্থা বা এরকম পরিস্থিতি দেখছেন কিনা? আর সেই সাথে অভিযোগ উঠেই আসছিল সবসময় যে সরকার আদালতের উপর দায় চাপিয়ে আসছিলেন মুক্তির ব্যাপারটি নিয়ে, সেইখানে আজকে আমরা দেখলাম যে মুক্ত হলো খালেদা জিয়া। আপনাকে ধন্যবাদ। সরকার রাজনীতি করছে কিনা, আমি যদি বলি একটা রাজনৈতিক দল রাজনীতি করবেই, যে কোনো ইস্যুতে রাজনীতি করবে। আমরা রাজনীতি করছি, রাজনীতি করি না, এই ইস্যু নিয়ে করি না, ওই ইস্যু নিয়ে করি না, আমি এটাকে একদমই লজিক্যাল মনে করি না। বেগম জিয়ার মামলা হয়েছে, উনি জেলে যাবেন, উনি মুক্তি পেয়েছেন এবং এই মুক্তিটা, সাময়িক মুক্তিটাও রাজনীতির কারণেই হয়েছে। আমি এটা বলায় সমস্যা দেখি না, সমস্যাটা ভিন্ন জায়গায়। সরকার রাজনীতি করেছে, নিশ্চিতভাবেই করেছে। যে রিপোর্টের কথা আবদুল্লাহ ভাই বলছিলেন, একটা শীর্ষস্থানীয় পত্রিকায় এসছে, সরকার তার সুবিধা, তার সমস্যা সেগুলো দেখে সে ডিসাইড করবে। যেমন করোনা যখন ছড়িয়ে পড়ছে, উনি একটা হাসপাতালে আছেন, হাসপাতাল যে কোনো সংক্রামক ব্যাধি সংক্রমণের জন্য সবচেয়ে উপযোগী জায়গা। সো ওই রকম একটা জায়গায় উনি একজন সিনিয়র সিটিজেন, ওনার বয়স, ওনার একটা সিস্টেমিক ডিজিজ, ডায়াবেটিসের কথা আমরা পত্রপত্রিকায় পড়েছি আছে। সো উনি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ একজন মানুষ। সুতরাং তাকে এখানে তার কোনো বিপদ হলে সরকার বিপদে পড়বে। সুতরাং সরকার এই রাজনীতিটা, এই হিসাবটা করে তার রাজনৈতিকভাবে সে সুবিধা থাকার জন্য ছেড়েছে। এবং এই কারণটার কথা আজকে বেগম জিয়ার বোন বিবিসি বাংলাকেও বলেছেন। উনি দেখা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং উনি আজকে বিবিসি বাংলাকে বলেছেন যে এটা একটা কারণ উনি মনে করেন। সো এটা সমস্যার কিছু নেই, সমস্যাটা অন্য জায়গায়। আমরা বিএনপিরও যদি কেউ তা সরকারকে সাধুবাদ জানে, সেটা নিয়ে আমার দৃঢ় আপত্তি আছে। আপত্তিটা কেন? মুক্তি পেয়েছে, মুক্তির আনন্দে আমরা খুশি হয়ে গেলাম, কিন্তু আমরা কি এটা চিন্তা করছি যে সোফার উনি যে মূল্য দিলেন সেই মূল্যটার ব্যাপারে প্রশ্ন এখনও করতে হবে, এই আনন্দের মধ্যেও করতে হবে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন বাংলা সিনেমা দেখতাম, তখন বিটিভি ছিল একমাত্র চ্যানেল এবং বাংলা সিনেমা দেখাটা মানে অনিবার্য ছিল, সপ্তাহে একদিন বসে থাকতাম। তো ওখানে দেখা যেত কোনো এক ভিলেনের কারণে নায়কের বাবা জেল খেটেছেন, তো শেষ দৃশ্য তো নায়ককে সবাই মিলে খুব পেটায়। তো যখন পেটানো হয়, নায়কের বাবা পিটাতে পিটাতে বলে, তুই ফিরিয়ে দে আমার এত বছর। তার মানে তাকে মিথ্যে অভিযোগে যখন বা ভুলভাবে যখন জেল খাটায়, সে মুক্তি পাওয়ার পরও তার মধ্যে এই প্রশ্নটা থাকে। যদি বা আমরা সোফার বাইরে থেকে একজন অবজারভেন্ট হিসেবে দেখেছি যে তার উপরে আইনগতভাবে এবং প্রশাসনিকভাবে অবিচার হয়েছে, সুতরাং আজকে উনি বেরোনোর পরে যে 25 মাসের কথা বলা হয়েছে, 2 বছরের বেশি সময় উনি জেল খেটেছেন, এই অবস্থায় মামলা নিয়ে কথা না, কথাটা হচ্ছে জামিন নিয়ে। প্রত্যেকটা শর্ত উনি পূর্ণ করেন জামিন পাওয়ার, যে কোনো একটাতেই হতে পারে। যেমন আজকে সরকার বলছে এক্স্যাক্টলি যেটা বলছে, বয়স বিবেচনায় মানবিক কারণে। সো বয়স বিবেচনা ইটসেলফ একটা কারণ, নারী সব ভাইয়া বলেছেন। তো আমরা দেখেছি যে এই দেশের আদালত তার জামিন দেয়নি। খুব সহজ, যেই ক্ষমতায় থাকে তারা বলার চেষ্টা করে বাংলাদেশের আদালত স্বাধীন হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটার পর একটা ঘটনা রিসেন্টলি ঘটেছে, পিরোজপুরে ঘটেছে, নিম্ন আদালতে, উচ্চ আদালতে ঘটেছে, জি.কে. শামীমের জামিনের ক্ষেত্রে। আমরা খেয়াল করেছি আদালতগুলো নিশ্চিতভাবে স্বাধীনভাবে চলে না। এখন তাত্ত্বিকভাবে হতে পারে, নিম্ন আদালত তো তাত্ত্বিকভাবেই সরকারের অধীন। সংবিধানের 115 এবং 116 যে অনুচ্ছেদ আছে সেটা আছে, এবং পরবর্তীতে মাজদার হোসেন মামলার রায়ের আলোকে যেই নীতিমালা করা হয়েছে বিচারকদের জন্য, তার মধ্যে সরকারের শক্ত গ্রিপ আছে। এটা একেবারে কাগজে কলমেই সরকারের হাতে, সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো লুকোছাপা নেই। আমি একটা বিস্তারিত কলাম লিখেছি এটা দেখিয়ে। এটা বাদ দেওয়া ছাড়া কখনো বিচার বিভাগ, লোয়ার কোর্ট, লোয়ার জুডিশিয়ারি স্বাধীন হবে না। আর হায়ার জুডিশিয়ারির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা এক ধরনের চাপ, এক ধরনের প্রচ্ছন্ন ব্যবস্থা নিয়ে এক ধরনের ভীতি তৈরি করা হয়, এবং সেই কারণে দেখা যায় এক এক জায়গায় এক এক রকম ঘটনা ঘটে। তার চাইতে বয়সে কম, তার চাই মতো একই মামলায় উচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত নাজমুল হুদা কিন্তু জামিন পেয়েছিলেন, সরকারের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। এখন আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সরকার এখন নিজে মনে করছে তার বয়স বিবেচনা এটা একটা মানবিক কারণ। আমি একজন অবজারভেন্ট হিসেবে বাইরে থেকে খেয়াল করব, তাহলে কি ভবিষ্যতে বেগম জিয়ার যদি জামিনের জন্য আপিল করা হয়, তাহলে সরকার, এখানে কিন্তু দুটো মামলার, একটা হচ্ছে দুদকের আর একটা সরকারের, যে মূল দুটো মামলা, চ্যারিটেবল ট্রাস্ট হচ্ছে দুদকের,
আর অরফানেজ ট্রাস্টটা হচ্ছে দুদকের, চ্যারিটেবলটা দুটোর একটা, আমি কনফার্ম হচ্ছি না, একটা সরকার করেছে আর একটা 11 সরকারের সময় দুদক করেছিল। তাহলে এটা বিবেচনায় যদি সরকার মুক্তি দেয়, ভবিষ্যতে সরকার পক্ষের এবং দুদকের আইনজীবীরা এই পয়েন্টের বিরোধিতা কেন করবেন, আমি সেটা একটু দেখতে চাইবো। কিন্তু সরকার তো মুক্তি দেয় নাই। আমি জানি এই বিবেচনায় তাকে 400 টাকা ধারা স্থগিত করেছে। আমি এটা রং মেসেজ যাচ্ছে না। আমি একটু ক্লিয়ার করি, আপনার কাছে একটু বক্তব্যটা নিতে চাই। আমি একটু শেষ করি, আমি একটু এই অংশটুকু শেষ করি। 401 সাজা স্থগিত করার ক্ষেত্রে এটা বিবেচনায় নেওয়া হয়েছে, মানে সরকার ভেবেছেন ওনার বয়সটা বিবেচনা করার মতো, এবং এটা একটা সাময়িক মুক্তিও ওনার শর্তাধীন। 401-এ কোন কন্ডিশনে করবেন এটা উল্লেখ আছে, ভাইয়া বলছেন না এটা নেই। আমি 401 পড়ে শোনাতে পারি ওখানে এক্স্যাক্টলি কি লেখা আছে। ওখানে বলা হয়েছে সরকার যে কোনো সময় চাইলে পারে, 1। 2 হচ্ছে শর্ত মুক্ত অবস্থায় অথবা যিনি মুক্তি পাবেন তার সাথে আলোচনা সাপেক্ষে কোনো শর্তাধীন। বেগম জিয়াকে দুটো শর্তের অধীনে মুক্তি পেতে হয়েছে, কিন্তু আবারও বলছি ওনারা বিবেচনায় নিয়েছেন এই পয়েন্টটা। এই পয়েন্ট যদি সরকার বিবেচনা করে পরবর্তীতে তার জামিনের ক্ষেত্রে, আমার পয়েন্টটা হচ্ছে এটা, এই বিবেচনাতেই তার জামিনের বিরোধিতা দুদক এবং সরকারের করা উচিত হবে না। আমি সেটা দেখার জন্য আমি জনাব শাবান মাহমুদের কাছে আসতে চাই। একটা ছোট বিরতির সময় হচ্ছে, নিয়ে আসছি। দর্শক সিএসআর এর মুক্তবাক দেখছেন, ছোট একটা বিরতিতে যাব, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি, সিএসআর এর মুক্তবাক দেখছেন। বিরতির আগে খালেদা জিয়ার মুক্তি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। জনাব শাবান মাহমুদ কিছু যোগ করতে চাচ্ছেন? খুব সংক্ষেপে একটু নিতে চাই, আমাদের কাছে আরো প্রসঙ্গ আছে, কথা বলতে চাই সেই না। আমি বলতে চাই যে এখন যেটি তার বয়স বিবেচনায় আনা বা শারীরিক কন্ডিশন বিবেচনায় আনা বা তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সেটিকে কগনিজেন্সে নেওয়া, সার্বিক বিবেচনায় যে তাকে কিন্তু মুক্ত করা হয়েছে বলতে কি তার সাজা স্থগিত করা হয়েছে 6 মাস, এবং এই পিরিয়ডে বলা চলে তিনি আগে ছিলেন কেন্দ্রীয় কারাগারে, এখন হয়তো তাকে পারিবারিক কারাগারে আনা হলো, স্থানান্তরিত করা হলো। তাকে কিন্তু মুক্ত বলাটাও কিন্তু মানে ব্যাকরণগত দিক থেকে কতটা সঠিক হবে সেটিও কিন্তু আইনি জটিলতার মধ্যে পড়তে পারে। এই শর্তে থেকে উনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন কি পারবেন না, এই বিষয়টাও একটু আলোচনা হচ্ছিল। উনি থেকে সে রাজনীতি করার ব্যাপারে বা দলীয় নেতাদের সঙ্গে ওনার সলা পরামর্শের ব্যাপারে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া হয়নি। ওনাকে দুটো কন্ডিশন দেওয়া হয়েছে। একটি হচ্ছে যে তিনি চিকিৎসা নিতে পারবেন তার নিজ গৃহে, আর বিদেশে যেতে পারবেন না। এই দুটো কন্ডিশন দেওয়া হয়েছে। রাজনীতির ব্যাপারে যেহেতু কোনো কন্ডিশনের মধ্যে পড়েনি, সেহেতু তিনি ডেফিনেটলি, তিনি তো দলের প্রধান, এই পিরিয়ডে তো তিনি অবশ্যই পারবেন সেটা। তার দলীয় নেতাদের সঙ্গে, নীতি নির্ধারকদের সঙ্গে ডেফিনেটলি কথা বলতে পারবেন, তাদেরকে দিক নির্দেশনা দিতে। আমার যেটা ধারণা, আমি সরকারের বিষয়টি যেহেতু শর্তে নেই, কাজেই আমি জানি না যে সরকারের সর্বোচ্চ মহলের এই ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণটা কি হবে, কিন্তু শর্ত অনুযায়ী তার রাজনীতি করার মানে নিজ গৃহে বসে দলীয় নেতাদের সঙ্গে কথা বলার যেহেতু কোনো। জনাব এম আব্দুল্লাহ কি? আমি যে কথাটি আগে বলছিলাম, যেটা শেষ করতে পারিনি, আমি তার আগে আমি সিআরপিসির 401-এর 1 ধারাটা একটু সংক্ষেপে আমি পড়ে নিচ্ছি। কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ বিশেষ মওকুফ করতে পারবেন। এই হচ্ছে ক্লিয়ার সেই ইয়েটা। তো এতে আমরা কিন্তু শাবান মাহমুদ যে কথা বলছিলেন যে আবেদন করার কথা বলা আছে, এখানে কিন্তু সেরকম কোনো পারিবারিক বা আবেদন করলে পারবেন এরকম কোনো কথা নাই কিন্তু, এবং সেখানে পুরো দণ্ড আবেদন করতেই হবে সেটা এখানে সেই কথাটা এই শর্তের মধ্যে সেটা নাই। আমি যে কথাটি বলছিলাম, যে প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়া হলো এবং সাজা স্থগিত করা হলো, এটা দিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আমাদের বিচার ব্যবস্থার উপর। এটা কিন্তু প্রচন্ড একটা আঘাত আমি মনে করি। যেখানে সাধারণ সম্পাদক নিশ্চিত করেছেন যে আইন মেনেই এই এটা করা হয়েছে। আইনের ব্যাপারে তো আমরা দ্বিমত করছি না, আমি বলছি যে বিচার ব্যবস্থা যেখানে তার একদম প্রথম তার যোগ্যতাই তাকে জামিনের জন্য যথেষ্ট, জামিনটা প্রত্যাখ্যাত হয়েছে। আর সেটা সরকার এর মধ্যে বার্তা বার্তা দিল যে এটা বিচার ব্যবস্থা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার আছে, আমি দিলাম। না না, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত সরকার বার্তা না, তাহলে তো কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। আমি বলছি আপনি যখন বলেছেন আমি কিন্তু কোনো কথা বলিনি। আমি কোনো ভুল তথ্য আশা করি দেই না। আপনি দেবেন, আপনি
দিলে না আপনি বলবেন, আপনি রং মেসেজ দিলে। আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, এইখানেই সিআরপিসি 3 কি জামিনটা প্রত্যাখ্যাত হয়েছে, আর সেটা সরকার এর মধ্যে বার্তা দিলেন যে বার্তা দিল যে এটা বিচার ব্যবস্থা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার আছে, আমি দিলাম। না না, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত সরকার বার্তা না, তাহলে তো কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এই শর্ত সাপেক্ষে মুক্তির কথাটা উল্লেখ করা না, হবে। এটা বাংলাদেশের সংবিধান আমি না, বলছি সারা ওয়ার্ল্ডে আপনি যখন বলেছেন আমি কিন্তু কোনো কথা বলিনি। আমি কোনো ভুল তথ্য আশা করি দেই না না, আপনি দেবেন, আপনি রং মেসেজ দিলে না, আপনি বলবেন, আপনি রং মেসেজ দিলে। আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, এইখানেই সিআরপিসি 3 কিন্তু বলা আছে, 401-এর 3 উপধারায় বলা আছে যে 2 বলা আছে যে সরকার চাইলে কেউ যদি আবেদন করে, 2 আছে আবেদনের কথাটা, যে আবেদন করে সে আবেদনটি সরকার কোর্টে পাঠাতে পারবে, কোর্টে পাঠিয়ে সুপারিশ করতে পারবে যে তাকে এভাবে মুক্তি দেওয়া যেতে পারে, এটা সুপারিশ। সরকার কিন্তু ওই পথটা নেয়নি, যেখানে আবেদন করে কোর্টে পাঠানোর মাধ্যমে, কোর্টের মাধ্যমে মুক্তি দেওয়া, সেই পথটা কিন্তু সরকার নেয়নি। এটা সরকারের এই রাজনীতির জায়গাটা হচ্ছে কোর্টের মাধ্যমে যদি মুক্তি পান তাহলে সরকারের হাতে, সরকার যথাযথ প্রক্রিয়া করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, তারপরে যে আইন মন্ত্রণালয় সুপারিশ। আচ্ছা, আমি ডক্টর জাহিদুর রহমান কিছু যোগ করতে আমি সেটা হচ্ছে ভাইয়া যেটা বলছেন, আমিও এটার সাথে একমত। আমি জাস্ট একই কথাগুলোই বলি, সেটা হচ্ছে সরকার নিশ্চিতভাবেই বেআইনি কিছু করে নাই, এটা নিয়ে কোনো ডিবেট নাই। সেটা আমরা বলছি না, সরকার বেআইনি কিছু করে না শাবান ভাই, সরকার বেআইনি কিছু করে নাই। সিআরপিসি 401 যেটা পড়েছেন একই। সরকার চাইলে ইভেন আবেদনেরও প্রয়োজন, আপনার মনে হয়েছে আপনাকে ছেড়ে দেবে, সরকার চাইলে একটা ফাঁসির আসামিকে ছেড়ে দিতে পারে। এই সরকারের 2 টার্মে কতগুলো ফাঁসির আসামির মাফ হয়েছে আমরা জানি, এটাও বেআইনি না। প্রশ্নটা অন্য জায়গায়। আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি সুপারিশ যায়, রাষ্ট্রপতির দণ্ড মওকুফ করার ক্ষমতা আছে। দণ্ড মওকুফ আসলে রাষ্ট্রপতি, এটা ওনাকে সামনে একটা শিখণ্ডি খাড়া করা হয়, কারণ রাষ্ট্রপতি শুধুমাত্র 2টো কাজ, প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কিছু করতে পারেন না। তার মানে আসলে সরকার যদি সিদ্ধান্ত নেয় কাউকে ফাঁসির আসামিকে মুক্তি দেবে, এটা বিএনপি সরকারের সময় আগে আমরা দেখেছি, আওয়ামী লীগের সময়ও দেখেছি, সেগুলো সবগুলো আইনি পন্থায় হয়েছে। কিন্তু আসলে মূল প্রশ্ন যেটা, আমিও বলছিলাম, বয়স যদি বিবেচনায় উনি সরকার মনে করে তাকে 401-এ মুক্তি দেওয়া যাবে, তাহলে বয়স বিবেচনা কোর্টে হয়নি। এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, জায়গাটাতেই কোর্টে হয়নি, কোর্টে বিবেচনা করতে পারেনি। সেটাই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য ট্র্যাজেডি, আমাদের জন্য এটাই হলো প্রবলেম, আর কিছু না। এটা অবশ্যই আইনি পথে হয়েছে। শাবান মাহমুদ কিছু। আদালত কখনো বয়স বিবেচনা করে না, আদালত বিবেচনা করে অপরাধ। না করে জামিনের ক্ষেত্রে বয়স, তার অসুস্থতা, এগুলো বিবেচনা করে এটা অপরাধ, তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা সঠিক বলছেন না অথবা সঠিক না। একটু বলি, এবং বিএনপির পক্ষে অনেক আইনজীবী লড়েছেন, বললে সুবিধা হতো। বিএনপির পক্ষে অনেক সিনিয়র আইনজীবী লড়েছেন এই 25 মাস, তারা প্রমাণ করতে পারেনি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আনীত অভিযোগ সেটি মিথ্যা। একটু ভুল হচ্ছে, এক সেকেন্ড আমি একটু বলি। সেটা হলো বেগম জিয়ার মামলা যেগুলো হয়েছে, এটা উনি অপরাধী কি অপরাধী না, এটা একটা আলোচনা। আমরা বয়স বেশি হওয়ার কারণে উনি মামলা থেকে মুক্তি পাবেন, অভিযোগ থেকে মুক্তি পাবেন, তা কিন্তু বলা হচ্ছে না। আইনের খুব বেসিক কথাটা হচ্ছে উনি জামিন নিয়ে, দুটো দুই ইস্যু কিন্তু, উনি যোগ্য ছিলেন সেটা বিবেচনা করা হয়নি, জামিন নিয়ে কথা হচ্ছিল, মানে প্যারোলে মুক্তি, না জামিনে মুক্তি পাওয়ার যোগ্য ছিলেন। একটু বলি, তার মানে কি, তার মানে কোনো বয়োবৃদ্ধ মানুষ তিনি যদি খুনের মামলার আসামি হন, তাহলে শুধুমাত্র বয়সের বিবেচনায় তিনি মুক্ত হবেন না, জামিন পাবেন? একটু বলি, আমি আমরা তো সেইভাবে পাবেন একটু বলি, একটু রিপোর্ট আছে একটা দেখে আসি, এই ঠিক এই বিষয়ে একটু রিপোর্ট আছে, একটু দেখাতে চাই দর্শকদের। দেশের ইতিহাসে খালেদা জিয়াই প্রথম উদাহরণ যার দণ্ড স্থগিত করে মুক্তি দিল সরকার। করোনা আতঙ্কের মাঝে দলের চেয়ারপারসনের এমন মুক্তি স্বস্তি দিয়েছে বিএনপিকে। তবে দেশের বাইরে যেতে না দেওয়ার শর্ত জন্ম দিয়েছে আলোচনার। সরকারের আদেশে খালেদার মুক্তিকে সাধুবাদ জানালেও প্রক্রিয়া নিয়ে কিছুটা অস্বস্তিতে দুদকের আইনজীবী। দুর্নীতি দমন কমিশন অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু ভিজাভিস আমরা এটাও চাই, এই যে আইনগত প্রশ্নগুলো আছে, যে সাবসেকশন 2 এর আদালতের স্যাংশন লাগবে, কন্ডিশন যদি হয়, এগুলো অবশ্যই, এবং প্লাস যেটা ভাইটাল ইস্যু, দুর্নীতি দমন কমিশনের মামলায় 401 ইনভোক করতে পারবে কিনা, যখনই আদালতের মামলাটা উঠবে আমার মনে হয় এই বিষয়গুলি নিষ্পত্তি হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতে, মুক্তির পর খালেদা জিয়া রাজনৈতিক বক্তব্য দিলে কিংবা কর্মসূচিতে অংশ নিলে ভঙ্গ হবে মুক্তির শর্ত। ব্রিটিশ গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট এই ক্ষমতা প্রয়োগ করেছে, এবং তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ সরকারও এটা প্রয়োগ করলো। এই সাজাটা স্থগিত করা, এটার অর্থ এই না যে অন্যান্য মামলার থেকে তিনি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, ওনার শারীরিক অবস্থা খারাপ, এই যুক্তিতেই ওনাকে স্থগিত করা হয়েছে।
তারপর যদি উনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন, আমার মতে সেক্ষেত্রে এই যে দরখাস্তের শর্ত ভঙ্গ হয়ে যাবে। তবে খালেদা জিয়ার আইনজীবীর দাবি, বিদেশ যাওয়া ছাড়া করতে পারবেন সবকিছু। কারণ ধরে থাকার কারণে চেক আপ হচ্ছে না, নিতে তার পাটা ফুলে গেছে অনেক, এবং ব্যথায় কাতরাচ্ছিলেন প্রতিদিনই তিনি। এবং যদি এরকম সিচুয়েশন হয়, আমরা সরকারের কাছে আবেদন করবো। আবার সরকার নিশ্চয়ই, সরকার যেহেতু মুক্তি দিয়েছেন তার চিকিৎসার জন্য, নিশ্চয়ই বিদেশে যাওয়ার পারমিশন দেবেন আশা করি। মুক্তি পেলেও খালেদার মামলাগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকবে। সরকার চাইলে বাড়াতে পারবে মুক্তির সময়। আপনারা দেখছেন সিএসআর এর মুক্ত বা খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া নিয়ে আমরা প্রতিবেদন দেখে আসছিলাম। না, এই প্রক্রিয়া কিন্তু অ্যাটর্নি জেনারেল যে কথাটি বলেছেন এটা তিনি যথার্থ বলেছেন বলে, যদিও তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি যে ব্যাখ্যাটা করেছেন তিনি রাজনীতি করতে পারেন, এটা কিসের ভিত্তিতে করেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন, কিন্তু সেখানে শর্তের মধ্যে তিনি রাজনীতি করতে পারবেন না এরকম কোনো শর্ত তো সেখানে দেওয়া হয়নি। এবং তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করলে এটা শর্ত ভঙ্গ হবে, এই কথাটি তার আমার মনে হচ্ছে যে এটা তার একান্তই মন গড়া। কারণ তিনি এর আগে আমরা দেখেছি তাকে খুবই অ্যাগ্রেসিভ জামিনের বিরুদ্ধে, তখন তিনি খালেদা জিয়ার অসুস্থতাকেও তিনি আমলে নিতে চান নাই, ব্যঙ্গ করেছেন, বিদ্রুপ করেছেন, এগুলো কিন্তু আমরা দেখেছি। তারই আমি একটু আগে যে জায়গায় আমি ইন্টারাপ্টেড হয়েছে সেই জায়গাটা জাস্ট একটু অল্প দু একটা কথা বলেনি। সেটা হচ্ছে ধরুন খুনের মামলার আসামিরও জামিন হতে পারে দুটো তিনটে ব্যাপার দেখা হয় জামিনের ক্ষেত্রে, এটা একদম খুব বেসিক। আমি লয়ের মানুষটা, কিন্তু লয়ের মানুষ একটা সচেতন মানুষ, এটা জানতে পারে তার বয়স, তার জেন্ডার এবং সামাজিক অবস্থান, পালিয়ে যাবে কিনা উনি, অথবা উনি কি সাক্ষীদের কোনো ক্ষতি করতে পারে, এই ধরনের কতগুলো ইস্যু যদি না থাকে তাহলে খুনের মামলারও জামিন হয়। জামিন হওয়ার পর ওনার হিয়ারিং হবে, উনি কোর্টে যাবেন, এরপর তার মৃত্যুদণ্ড হতে পারে। সেটা একদম ডিফারেন্ট আলোচনা। খালেদা জিয়ার মূল আলোচনাটা ছিল বয়সের কারণে ওনার জামিন, বয়সের কারণে ওনার অভিযোগ থেকে মুক্তি কেউ চায়নি। আসলে এই হচ্ছে স্পষ্ট ব্যাপার। আমরা একটু অন্য প্রসঙ্গেও যেতে চাই, দর্শক জানেন যে আমরা অন্য প্রসঙ্গে যাব, তবে সিএসআর এর মুক্তবাগ দেখছেন, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকবেন। সবাইকে স্বাগত আরও একবার সিএসআর এর মুক্তবাগ দেখছেন আপনারা। বুধবার সন্ধ্যায় স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জেনে গেছেন ইতিমধ্যে, এবং সেই বিষয়টিতে তার ভাষণে করোনা পরিস্থিতি উঠে এসেছে। একটু প্রতিবেদন দেখে আসি, তারপর করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা যেতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। এই ভাষণের বেশিরভাগ জুড়েই ছিল করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও দিক নির্দেশনা। বাঙালির উপর গণহত্যা শুরু করে। প্রধানমন্ত্রী বলেন, জানুয়ারি থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। তৈরি আছে পর্যাপ্ত হাসপাতাল ও আইসোলেশন বা অন্তরাল শয্যা। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ঢাকায় 6টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরও 3টি হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য পৃথক শয্যা প্রস্তুত রাখা হয়েছে। ঢাকায় 10,050টি সহ সারা দেশে 14,562টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান জানান, তাদের জন্য মজুদ আছে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। সেই সাথে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও প্রধানমন্ত্রীর। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। এ ব্যাপারে বিভ্রান্ত হবেন না। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ও মজুত করে জনগণের দুর্ভোগ না বাড়ানোর আহ্বানও জানান তিনি। এ নিয়ে কেউ যেন সুযোগ নিতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ তার। এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না। এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। বিত্তবানদের প্রতি আহ্বান জানান নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসার। করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। নিম্ন আয়ের ব্যক্তিদের
ঘরে ফেরা কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর এবং 6 মাসের খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসককে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক থাবা বাংলাদেশের ওপরও আসতে পারে বলে আশঙ্কার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সকলে যার যার। বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 19,500। বাংলাদেশে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তবে সুসংবাদও আছে, 7 জন এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, এমনটি তথ্য আমাদের হাতে রয়েছে। ডক্টর জাহিদুর রহমান, বিশ্বজুড়ে যে পরিস্থিতি দেখছি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণেও তুলে এনেছেন যে আমাদের প্রস্তুতি কতটুকু, সব মিলিয়ে আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি মনে করছি। বাংলাদেশ করোনা নিয়ে কি করছে না করছে তার খুব স্পষ্ট একটা প্রদর্শনী হয়ে গেল আজকে। বেগম জিয়া মুক্তি পাবেন, এটার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল মানুষ যাতে ওখানে গ্যাদারিংয়ের মধ্যে না যায়, মানুষ একত্র যাতে না হয়, কিন্তু আমরা দেখলাম সেটা হয়নি। বহু মানুষ ওখানে গিয়ে হাজির হয়েছে। এটা নিশ্চিতভাবেই বিএনপি নেতাকর্মীদের একটা চরম অসংবেদনশীলতা। তাদের এটার কারণে তাদের প্রিয় নেত্রী আক্রান্ত হতে পারেন। আচ্ছা, ধরলাম তারা গেল, সরকার তো 7-8 দিন আগেই সব ধরনের সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়। তাহলে এখানে সমাবেশটা সরকার হতে দিল কেন? এটাও খুব স্পষ্টভাবে আমাদেরকে দেখায় আমরা এমন এক সময় এটা করছি যখন আমাদের দেশে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে আইইডিসিআর এর প্রধান প্রথম স্বীকার করলেন। যদিও 10 থেকে 12 দিন আগে যখন প্রথম 7-8 দিন আগে দ্বিতীয় মৃত্যুটা হলো মিরপুরের টোলারবাগে, উনি এবং পরবর্তীতে ওনার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করেছিলেন ওই ভদ্রলোকের বাড়িতে কোনো বিদেশি কেউ আসেনি। তার মানেটাই হচ্ছে ওটা কমিউনিটি ট্রান্সমিশন। এবং খুব ভয়ঙ্কর একটা তথ্য হচ্ছে, তার ছেলে জানিয়েছেন তারা বহু কষ্টে কয়েক ঘন্টা পর যখন আইডিসিআর এর সংযোগ পেয়েছিলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি বিদেশি কারো সংস্পর্শে এসেছিলেন? আপনার বাবা বলল না। বললো যে তাহলে দরকার নেই, আমরা টেস্ট করবো, আমাদের কিটের অপর্যাপ্ততা আছে। এটা দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় সে ফেসবুক স্ট্যাটাস নিয়ে নিউজ করা হয়েছে। অথচ ওই ভদ্রলোক মারা গেছেন এবং এখন তার মেয়ের জামাই এবং গৃহপরিচারিকা এই 3 জন করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে আছেন। তার মানে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। তার আরেকটা প্রমাণ বলি, আমি একটা নিউজ হেডলাইন পড়ি, প্রত্যেককে ঘরে থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী আজকে ব্রিফিংয়ে সবাইকে ঘরে থাকতে বলছেন। ঘরে থাকতে বলছেন মানেটা হচ্ছে দেশে এটা হয়েছে। সো এইরকম একটা পরিস্থিতিতে আমরা বেগম জিয়ার মুক্তিকে নিয়ে এরকম করলে, এবং একটা জিনিস খেয়াল করুন, আমাদের এতগুলো সংবাদ সংস্থা চ্যানেল ওখানে গেল, তারা কি নিরাপত্তাহীনতার মধ্যে ওখানে এই রোগের মধ্যে ছিলেন, এই রকম পরিস্থিতিতে ছিলেন? সরকারি ছুটি দেওয়া হলো, তারপর বাড়ি ফেরা নিয়ে কি হলো, স্টেশনগুলোতে মানুষ কিভাবে দাঁড়ালো, ফেরিতে কিভাবে মানুষ ছিল, এই খবরগুলো ছড়িয়ে পড়লো। আমরা মানুষকে ভাবে যেতে দিলাম কেন? আমি আজকে খুব হতাশ হয়েছি একটা জায়গায়। আমি মনে মনে প্রস্তুত ছিলাম এবং আমি অনেককে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত আজকে লকডাউন ঘোষণা করতে যাচ্ছেন, কারণ পরশু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে লকডাউন ঘোষণা করেছেন 21 দিনের জন্য। আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার পর আমাদের একটা লকডাউন ভীষণ রকম জরুরি ছিল, কারণ আমাদের দেশে যখন প্রথম থেকে আমরা খুব গাফিলতি করছিলাম, আমাদের থার্মাল স্ক্যানার কাজ করে না, তারপর থার্মাল স্ক্যানার কাজ না করলেও চলবে না, আপনি যদি জ্বর ছাড়াও তো একটা মানুষ ক্যারিয়ার হয়ে ছড়িয়ে দিতে পারে, ফলে প্রতিটা বিদেশি মানুষকে আপনি কোয়ারেন্টাইনে নেবেন, সেটা স্ট্রিক্টলি মেনটেন করবেন। অথচ এখন পুলিশের উপরে একটা রিপোর্ট এসছে দেশের শীর্ষস্থানীয় একটা পত্রিকায়, 6 লাখের বেশি মানুষ গত জানুয়ারি থেকে এবং মার্চ মাসে এসছে প্রায় 3 লাখ। 6 লাখের বেশি মানুষ বাংলাদেশে এসছে মার্চের 20 তারিখ পর্যন্ত, কোয়ারেন্টাইনে আছে 17,000। এবং বাকি মানুষকে এখন যখন হঠাৎ করে খুঁজতে যাওয়া হচ্ছে দেখা গেল কাউকে পাওয়া যাচ্ছে না। আমাদের হাতে খুব একটা সময় নেই, পরিস্থিতিগুলো শুনছিলাম তো একটু দেখে যে করণীয় কি হতে পারে শাহবান মাহমুদ কি মনে করছেন? আমি একটা দুটো একটু কথা একটু বলতে চাই, তারপর ওখানে একটু কাইন্ডলি যাবেন। সো পরিস্থিতি ইজ ভেরি ব্যাড। এখন লকডাউন উচিত ছিল এবং লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে খেটে খাওয়া মানুষগুলো যে বিপদে পড়বে তার জন্য কি প্যাকেজ? পশ্চিমবঙ্গে তো 8 কোটি মানুষকে 6 মাস বিনামূল্যে খাবার দেওয়ার কথা হয়েছে, কেরালা বলেছে। আর একটু বলি, আর সময় খুব বেশি নাই, মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকার একটা প্যাকেজ বলেছেন চাপে পড়া শিল্পগুলো যাতে বেতন দিতে পারে। এই ক্ষেত্রে ছোট্ট একটা তথ্য দিয়ে শেষ করি আমার অংশটা, সেটা হলো আমাদের চেয়ে অনেক ছোট জনসংখ্যার দিক থেকে ভারতের রাজ্য কেরালার জনসংখ্যা হচ্ছে 3,40,00,000। তারা তাদের এই আর্থিকের ব্যাপারে প্যাকেজের পরিমাণ হচ্ছে 20,000 কোটি রুপি। এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য, কেরালা নানান কারণে পৃথিবীতে কেরালা মডেল বলে বিখ্যাত। তারা কিভাবে করোনাকে ফাইট করছে সেটার জন্য হাফিংটন পোস্ট কিন্তু একটা 13 মার্চ একটা রিপোর্ট করেছে যে 15 ওয়েজ যেটা দিয়ে কেরালা
করোনাকে কমব্যাট করছে। সো উন্নত দেশের দরকার নাই, ভারতের মতো দেশ, আমাদের মতো একটা দেশ, ওখানে কিভাবে কাজগুলো করেছে খুব সুন্দরভাবে বয়ান করা আছে। লাস্টলি কোয়ারেন্টিনে থাকা লোকজনকে তারা খাবার দিয়েছে, তারা ইন্টারনেট সেবা দিয়েছে এবং মানসিক কাউন্সেলিং দিয়েছে যাতে তারা ভয় না পায়। আমরা কোন পর্যায়ে আছি এটা দেখলেই তুলনা করা যায়। আমি মনে করি যে করোনা যে ভয়ঙ্কর একটি ভাইরাস বা এর দ্বারা বিশ্বব্যাপী যে প্রাণহানির ঘটনা ঘটছে, এটিকে জাতীয়ভাবে মোকাবেলা করার প্রয়োজন। কোনোভাবেই মনে করা যাবে না যে এটি একমাত্র সরকারের দায়িত্ব। আমি যদি খুব দূরে না যাই, আমাদের রাজধানীতে একটি উদাহরণ আছে আমার চোখের সামনে, যে মিরপুরে গাবতলী এলাকা থেকে নির্বাচিত এমপি আসলামুল হক, তিনি কিন্তু আমরা টেলিভিশনে মিডিয়াতে যেটি দেখলাম সরাসরি, যে সেখানে কিন্তু তিনি টেলিকনফারেন্স করছেন, নিজে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন, দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছেন। আমার কথা হলো সেখানে কি অন্য রাজনৈতিক দল নেই? করোনাটা কি মানে কোনো বিশেষ রাজনৈতিক দলের কোনো বিষয়? এই মুহূর্তে আপনি যে করণীয় কথা বলছিলেন, এখন রাজনীতির ঊর্ধ্বে এসে জাতির বৃহত্তর স্বার্থে, যেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, সকলকে একযোগে মোকাবেলা করতে হবে। কোনো রাজনৈতিক দল যেন মনে করে না যে এটি একমাত্র সরকারের, এটি মোকাবেলার দায়িত্ব সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী বিত্তবানদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, আমার মনে হয় যে এই আহ্বানে সাড়া দিয়ে বিত্তবানদের এখন এগিয়ে আসা উচিত। আর যারা নিরাপত্তার স্বার্থে নিরাপদ জায়গা হিসেবে বাড়িতে চলে গেছেন, সেখানে গিয়ে যেন তারা অন্ততপক্ষে মানে নিজ বাড়িতে থাকার চেষ্টা করেন, কারণ সেখানে অনেক বিদেশ ফেরত গেছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মাধ্যমে যেন এই ভাইরাসটি সংক্রামিত না হয় সে ব্যাপারে যেন তারা সতর্ক থাকেন। আর আপনি যে কথাটি বলছিলেন, আমি একমত যে হটলাইনে যদি কেউ সন্দেহভাজন হন, তারা ফোন করে কিন্তু আসলে পাচ্ছেন না, সেটি হটলাইনই রয়ে গেছে, এরকম অভিযোগ আমরা মিডিয়া কর্মীরা কিন্তু পাচ্ছি। আর চিকিৎসকরাও যাতে নিরাপত্তা পায়। ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায়, মেডিকেল কলেজ হাসপাতালে আমার জানা মতে একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং অ্যানেস্থেশিয়া বিভাগের একজন সহকারী বা সহযোগী অধ্যাপক সন্দেহ করা হচ্ছে যে তিনিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং অভিযোগ পাচ্ছি যে এরকম একটি স্পর্শকাতর জায়গাতেও সেখানে চিকিৎসকদের পিপিইটা এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। আরও অনুতাপের বিষয়, ওই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি গত 3 দিন আগের খবর নিজেই পিপিই চেয়ে যে তিনি একটি প্রস্তাব রাখবেন সেটি রাখেননি। এটি একদম সুনির্দিষ্টভাবে জেনে বলছি। কাজেই এই ধরনের দায়িত্বহীন আচরণ মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টা, সেটিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, সেটিকে কোনো অবস্থাতে ব্যর্থ করতে পারে। এখন সবাই মিলে একযোগে করোনা মোকাবেলা করতে হবে, এটি প্রথম কাজ, প্রধান কাজ। এবং এই মুহূর্তে আমাদের মানে স্টে অ্যাট হোম, এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সবচেয়ে জরুরি। জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে আসবো। আয়োজনে একদম শেষ পর্যায়ে আপনাকে দিয়ে শেষ করতে চাই। বেশিরভাগ কথাই চলে এসছে, আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাই, প্রধানমন্ত্রী জাতির সামনে এসছেন আজকে কিন্তু অনেক বিলম্বে আমার বিবেচনায়। যখন আমরা ট্রাম্পকে অনেক আগেই একাধিক দফা জাতির সামনে আসতে দেখেছি, কিন্তু উনি যে বক্তব্য রেখেছেন সেখানে কিছু ইতিবাচক দিক থাকলেও আমি যে কথাটি বলতে চাই যে তিনি প্রণোদনা ঘোষণা করেছেন শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পের জন্য, সেখানে 5,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। কিন্তু আমরা হতাশ হয়েছি, বর্তমানে এই যে করোনা ছাড়াও বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থায় আছে মধ্যবিত্ত শ্রেণী, তাদের জন্য তার সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আমি শুনতে পাইনি। সেখানে বিদ্যুৎ বিল, গ্যাস বিলের কথা বলা হয়েছে যে 3 মাস পরে দিতে পারবেন জরিমানা ছাড়া। জরিমানা এক একজনের, আপনারা যারা বিদ্যুৎ বিল জানেন যে মাস পেরিয়ে গেলে 20 টাকা 30 টাকা, এই মওকুফ এখানে কোনো প্রভাব ফেলবে না। আমি মনে করি এটা পরিপূর্ণভাবে বিদ্যুৎ গ্যাস বিল এটা যদি মওকুফ করা না হয়, মধ্যবিত্ত শ্রেণীর জন্য এই 3 মাস একসঙ্গে দেয়া কিভাবে দিবেন? তারা এখানে এখন গৃহবন্দী অবস্থায় আছেন, কোয়ারেন্টাইনে আছেন, সেখান থেকে বেরিয়ে 3 মাস পরে 3 মাসের বিল কিভাবে তারা পরিশোধ করবেন, এটা কি নির্দেশনা সেটা তার থাকা দরকার ছিল। আমি একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, আজকে আপনি দেখবেন একটা নিউজ আছে যে জাস্টিন ট্রুডো তিনি আজকে গণমাধ্যমের জন্য একটি প্রণোদনা ঘোষণা করেছেন তার দেশে, বলেছেন যে এই সময়ে কোয়ারেন্টাইনে এই সময়ে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে যে গণসচেতনতার জায়গাটাতে, সেই দায়িত্বটা পালন করছে গণমাধ্যমের জন্য তিনি প্রণোদনা ঘোষণা করেছেন। এবং আমি দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই নাজুক,
এবং এই অবস্থাতে তাদের এখন বর্তমানে রেভিনিউ, সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেভিনিউ একেবারে তলানিতে। এই অবস্থায় মূল দায়িত্বটা কিন্তু এই গণমাধ্যম পালন করছে জনগণকে সচেতন করার জায়গাটাতে, যেটা সবচেয়ে বেশি জরুরি। অনেক ধন্যবাদ। এই জায়গাটাতে তিনি গণমাধ্যমের জন্য অন্ততপক্ষে 2000 কোটি টাকা তিনি প্রণোদনা দেবেন, সেটা যাতে গণমাধ্যম কর্মীদের পর্যন্ত পৌঁছে সেই বিষয়টা নিশ্চিত করবেন। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, পারস্পরিক দোষারোপের সময় এটা না, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই যে সবাই মিলে এগিয়ে আসবে এই করোনার মতো মহামারী বা বৈশ্বিক যে দুর্যোগ মোকাবেলায়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ভাষণে সেই বক্তব্য রাখছিলেন, যেমনটি আহ্বান জানিয়েছেন, এবং আমরাও মনে করি যে সবাই এগিয়ে আসা উচিত, অন্তত যদি জাতি হিসেবে আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে পারি সহসা। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সিএসআর মুক্তবাক শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।